রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রিটেনে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে B-52 দূরপাল্লার বোমারু বিমান। ইরানে পারমাণবিক বোমা হামলার আশঙ্কা। যুদ্ধের জন্য ইরান গোপনে জমা করেছে $200 বিলিয়ন। খবর প্রকাশের পর আঁতকে উঠেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ওমান সাগরে চীন মোতায়েন করেছে শক্তিশালী গোয়েন্দা নজরদারি রণতরী। অস্বস্তিতে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের কাছে 3 ধরনের কৌশলগত বা দূরপাল্লার বোমারু বিমান রয়েছে। এগুলো হলো B-1 ল্যান্সার, B-2 স্পিরিট এবং B-52। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রথমে B-1 ল্যান্সার এবং পরে B-2 স্পিরিটের সাহায্যে বোমা হামলা চালিয়েছে। যুক্তরাজ্য থেকে উড়ে এসে এসব বিমান বোমা হামলায় অংশ নেয়। সোমবার ব্রিটেনে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের আলোচিত অপর বোমারু বিমান B-52। যুক্তরাষ্ট্রের 3টি বোমারু বিমানই পারমাণবিক বোমা বহনে সক্ষম। তবে B-52 বিমান ব্রিটেনে অবতরণের পর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রশ্ন তোলা হয়েছে এর উদ্দেশ্য নিয়ে। অনেকের আশঙ্কা ইরানে পারমাণবিক বোমা হামলা চালানো হতে পারে, কারণ দূরপাল্লার বোমারু বিমান দিয়ে বোমা হামলার জন্য B-2 স্পিরিট এবং B-1 ল্যান্সারই যথেষ্ট। আর B-52 বোমারু বিমানের অতীত রেকর্ডও ভালো নয়। ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 32টি B-52 বিমান ধ্বংস হয়েছিল। 20টির মতো বিমান ভূপাতিত হয়েছিল। এই অবস্থায় 2 ধরনের বোমারু বিমান মোতায়েনের পরও B-52 মোতায়েনের কারণ নিয়ে চলছে নানা ধরনের জল্পনা। গত জুন মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানে 24টি বোমা হামলা চালায় 12টি B-2 স্পিরিট বিমানের সাহায্যে। এসব বিমান তখন সরাসরি যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে কোনো বিরতি ছাড়া আবার যুক্তরাষ্ট্রে ফিরে যায় বোমা হামলার পর। যুক্তরাষ্ট্রের B-1 ল্যান্সার, B-2 স্পিরিট এবং B-52 প্রতিটি যুদ্ধ বিমান কয়েকদিন পর্যন্ত আকাশে অবস্থান করতে সক্ষম। কোনো বিরতি ছাড়া যুক্তরাষ্ট্র থেকে উড়ে গিয়ে পৃথিবীর কোনো প্রান্তে হামলা চালিয়ে আবার নিজ দেশে ফিরে যেতে সক্ষম। ব্যতিক্রমী এসব বিমান যুক্তরাষ্ট্র কোনো দেশের কাছে বিক্রি করে না। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পকে কোনো বিশ্বাস নেই, কারণ তিনি এই মুহূর্তে ইরানে হামলা করবেন এটা অনেকেই আগে থেকে ধারণা করতে পারেননি, কিন্তু সেটাই এখন বাস্তব। অপরদিকে বর্তমান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের পা যেভাবে কাদায় আটকে পড়তে যাচ্ছে, তাতে তিনি ইরানে পারমাণবিক বোমা হামলা চালিয়ে বসতে পারেন। ইরানের সহায়তায় চীন ওমান সাগরে মোতায়েন করেছে তাদের আলোচিত গোয়েন্দা রণতরী লিয়াওনিং-1। এটিকে বিশ্বের ভাসমান সুপার কম্পিউটার হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে, কারণ এই রণতরীতে রয়েছে 1 ডজনের বেশি খুবই শক্তিশালী আর আধুনিক প্রযুক্তির রাডার। এর সাহায্যে অন্তত 6000 কিলোমিটার আওতায় আকাশে উড্ডয়মান সমস্ত কিছুর গতিবিধি খুবই সূক্ষ্মভাবে শনাক্ত করতে পারে চীন। ভাসমান এই সুপার কম্পিউটারের সাহায্যে চীন মূলত সিগন্যাল ইন্টেলিজেন্স সংগ্রহের কাজ করে। ওমান সাগরে এটি মোতায়েনের ফলে ওই অঞ্চলে আমেরিকা ও ইসরায়েলের সব ধরনের সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবে চীন। চীনা এই রণতরী মোতায়েন নিয়ে বড় ধরনের অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তাদের রাডারে ধরা পড়া তথ্য ইরানকেও সরবরাহ করতে পারবে। গোয়েন্দা জাহাজ লিয়াওনিং-1 একটি নেক্সট জেনারেশন নজরদারি ও মহাকাশ ট্র্যাকিং জাহাজ। এটি মিসাইল ও রকেট পরীক্ষার তথ্য সংগ্রহের পাশাপাশি যুদ্ধবিমান ও জাহাজের গতিবিধি অত্যন্ত নিখুঁতভাবে ট্র্যাক করতে সক্ষম। 2025 সালে এটি সার্ভিসে যুক্ত হয়েছে। চীনা নৌবাহিনীকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এই রণতরী। ওমান সাগরে এর মোতায়েন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। জাহাজটির ডিসপ্লেসমেন্ট ক্ষমতা 30,000 টন, দৈর্ঘ্য 225 মিটার। দিন যতই যাচ্ছে ততই একের পর এক ইরানের প্রতিরোধ ক্ষমতার বিভিন্ন বিষয় ভয়ঙ্কর হিসেবে হাজির হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য। এবার সেরকমই একটি চমকে ওঠার মতো খবর প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ব্লুমবার্গ। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, যুদ্ধ পরিচালনার জন্য ইরান দীর্ঘকাল ধরে একটি বিশাল গোপন ফান্ড গড়ে তুলেছে, যার পরিমাণ $200 বিলিয়ন বা $20,000 কোটি। 20 সালে যুদ্ধ ফান্ড সম্পর্কে ব্লুমবার্গ লিখেছে, 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পরপরই ইরান এই গোপন ফান্ড গঠনের সূচনা করে। এই ফান্ড গঠনের পেছনে ভূমিকা পালন করেছে ইরাকের সঙ্গে চলা 8 বছর ধরে যুদ্ধ। ইরানের ইসলামী বিপ্লবের পরপরই দেশটিকে ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ আরবের বিভিন্ন রাজতান্ত্রিক দেশ ষড়যন্ত্র শুরু করে। ইরান তখন বুঝতে পারে একদিন না একদিন তাদেরকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ইরানের অস্তিত্ব রক্ষার জন্য। দূরদর্শী সেই চিন্তা থেকে তারা শুরু করে এই ফান্ড গঠনের কাজ, যা আজ থেকে বেড়ে $20,000 কোটি পরিণত হয়েছে।
ব্লুমবার্গ একে আখ্যায়িত করেছে ইরানের ছায়া অর্থনীতি হিসেবে। বিশাল এই অর্থের মাধ্যমেই ইরান এখনো যুদ্ধ পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে। এই অর্থের কারণে তারা চালু রাখতে পারবে তাদের গোপন অস্ত্র নির্মাণ কারখানা। ইরানের গোপনে এই 20,000 কোটি ডলারের বিশাল ফান্ড গঠনে মূল ভূমিকা পালন করেছে চীন। কারণ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন গোপনে ইরানের কাছ থেকে জ্বালানি তেল কেনার মাধ্যমে বিশাল এই ফান্ড গঠনে সহায়তা করেছে বহু বছর ধরে। অনেকদিন আগেই যুক্তরাষ্ট্র জানতে পারে এই ঘটনা। সে কারণে বড় মাত্রায় শঙ্কিত হয়ে পড়ে তারা। ইরান থেকে গোপনে চীনের জ্বালানি কেনা বন্ধ করা এবং চীনের উত্থান রোধ ইরান হামলার অন্যতম প্রধান কারণ। সম্প্রতি পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের খবরে অভিযোগ করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি বিদেশে বিশাল অঙ্কের অর্থ জমা করেছে এবং বিলাসবহুল অনেক বাড়ি ও সম্পত্তি জমা করেছে বিভিন্ন দেশে। বস্তুত এই সম্পত্তি হলো ইরানের ছায়া অর্থনীতির অংশ। ইরান যে 20,000 কোটি ডলারের বিশাল ফান্ড জমা করেছে তার বিশাল একটি অংশ ছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ব্যক্তিগত সম্পত্তি হিসেবে। একেও পশ্চিমা গণমাধ্যম তার বিরুদ্ধে ইরানের সম্পদ কুক্ষিগতকরণ ও লুটপাট হিসেবে চিহ্নিতকরণের চেষ্টা করেছে। কিন্তু তারা একই সঙ্গে কথাও লিখতে বাধ্য হয়েছে আলী খামেনির নামে বিশাল অর্থ সম্পত্তি থাকলেও তিনি কখনো তা নিজে ভোগ করেননি। তিনি একজন ধর্মযাজক হিসেবে সাধারণ জীবনযাপন করতেন। ব্লুমবার্গের খবরে বলা হয়েছে অপর যে ব্যক্তি এই ছায়া অর্থনীতি নিয়ন্ত্রণ করতেন তিনি হলেন আলী শামখানি, যিনি আলী খামেনির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন। পশ্চিমারা এখন খোঁজার চেষ্টা করছে বিশাল ছায়া অর্থনীতির পেছনে দেশে বিদেশে ইরানের আর কারা জড়িত। ব্লুমবার্গের তথ্যমতে এক্ষেত্রে দেশের বাইরে রয়েছে ইরানের বড় একটি নেটওয়ার্ক। প্রাপ্ত তথ্য অনুযায়ী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সরাসরি জড়িত গোপনে তেল বিক্রির মাধ্যমে বিশাল এই ছায়া অর্থনীতি গড়ার পেছনে। বিভিন্ন গোপন অ্যাকাউন্ট খোলা ও জাহাজের পতাকা পরিবর্তন করে হরমুজ প্রণালীর মাধ্যমে তারা চীনের কাছে তাদের তেল বিক্রি করত। কম দামে এই তেল কেনার মাধ্যমে একদিকে যেমন লাভবান হয়েছে চীন, অপরদিকে বিনিময়ে ইরান চীন থেকে অর্থের পাশাপাশি পেয়েছে অস্ত্র প্রযুক্তির সহায়তা। ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেছেন ইরান যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে, তবে আমরা এখনো পুরোপুরি জয়ী হতে পারিনি। তবে আমরা ইরানের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিয়েছি, তাদের কোমর আমরা ভেঙে দিয়েছি, তাদের আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। তাদের অস্ত্র ধ্বংসের পাশাপাশি তাদের নেতৃত্ব আমরা ধ্বংস করে দিয়েছি। তাদের দুই ধরনের নেতৃত্ব আছে, উভয় নেতৃত্ব আমরা শেষ করে দিয়েছি। আমরা ইরানের 5,000 লক্ষ্যবস্তুতে আঘাত করেছি, কিন্তু এখনও গুরুত্বপূর্ণ কিছু টার্গেটে আমাদের আঘাত করা বাকি আছে। সোমবার ট্রাম্প বলেছেন ইরান যদি হরমুজ প্রণালীতে পুনরায় কোনো জাহাজে আক্রমণ করে তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠিন হামলা চালানো হবে। সোমবার ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এই বিষয়ে অনেক বিশ্লেষক মনে করেন যুদ্ধ থেকে বের হওয়ার জন্য তিনি পুতিনকে মধ্যস্থতা করার জন্য প্রস্তাব দিয়েছেন। ইরান বলেছে এখন থেকে তারা ইসরায়েলে যেসব মিসাইল হামলা চালাবে বোমা সহ সেসব মিসাইলের ওজন হবে 1 টন। এর নিচে কোনো মিসাইল হামলা চালাবে না তারা। সোমবার এ তথ্য জানিয়েছে ইরানের এলিট ফোর্স IRGC বাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোজেদ মুসাফি সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে একথা জানান। প্রকাশিত খবর অনুযায়ী ইরান সোমবারও ইসরায়েলে ব্যাপক ভিত্তিক ভারী বোমা হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েল সোমবার যেভাবে ইরানে বোমা হামলা চালিয়েছে তাতে এটি পরিষ্কার তারা ইরানকে আরেকটি গাজায় পরিণত করার চেষ্টা করছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুদ্ধ যদি আরও কয়েক সপ্তাহ চলে তাহলে সমস্ত আরবদের জ্বালানি তেল উৎপাদন ও বিপণন বন্ধ হয়ে যাবে। এর ফলে লণ্ডভণ্ড হয়ে পড়বে বিশ্ব অর্থনীতি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে তারা ইসরায়েলি শাসনের একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ধ্বংস করেছে। সংস্থাটির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায় তেল আবিবের দক্ষিণে অবস্থিত স্তুট মিখা এলাকায় থাকা হা এলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রটি IRGC আর স্পেস ফোর্সের আত্মঘাতী ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে। IRGCর ভাষ্য অনুযায়ী বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে চালানো এই হামলায় কেন্দ্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারা আরও জানায় এই স্থাপনাটি ইসরায়েলি যুদ্ধবিমানের স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো হিসেবে কাজ করত এবং বিভিন্ন বিমান ঘাঁটির সঙ্গে যোগাযোগ রক্ষার প্রধান কেন্দ্রগুলোর একটি ছিল। ফলে এটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। গত 28 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে বলে তেহরানের দাবি। এই অভিযানে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে বহু হতাহতের পাশাপাশি অবকাঠামোগত বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা সামরিক অভিযান শুরু করেছে। ইরানের দাবি অনুযায়ী তারা দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলের অবস্থান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এসব হামলার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও বিস্তৃত ও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্ভাব্য মৃত্যু বা গুরুতর আহত হওয়ার গুঞ্জন নিয়ে হিব্রু ভাষার বিভিন্ন সূত্রে জল্পনা ক্রমেই বাড়ছে বলে দাবি করেছে তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ওয়েবসাইট। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি অস্বাভাবিক ঘটনার কারণে এই গুঞ্জন ছড়িয়েছে, যদিও বিষয়টি এখনও কোনো সরকারি সূত্র থেকে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় 3 দিন ধরে নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে তার কোনো নতুন ভিডিও প্রকাশ করা হয়নি এবং প্রায় 4 দিন ধরে তার সাম্প্রতিক কোনো ছবি প্রকাশ পায়নি। এর আগে নিয়মিতভাবে প্রতিদিন অন্তত একটি, কখনো কখনো 2 থেকে 3টি ভিডিও প্রকাশ করা হতো, কিন্তু গত কয়েকদিনে একটি ভিডিও প্রকাশ না হওয়ায় সন্দেহ ও জল্পনা আরও তীব্র হয়েছে বলে দাবি করা হচ্ছে। একই সঙ্গে কয়েকটি হিব্রু সূত্রের বরাতে বলা হয়েছে, 8 মার্চ নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা বলয় হঠাৎ করে জোরদার করা হয়েছে। বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা প্রতিরোধের জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া আজ ইসরায়েল সফরের কথা থাকলেও সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফ। ওই সফর বাতিলের ঘটনাও এই পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দপ্তর এলিসি প্যালেস নেতানিয়াহুর সঙ্গে একটি ফোন আলাপের খবর প্রকাশ করলেও সেই আলাপের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি, কেবল কথোপকথনের লিখিত বিবরণ প্রকাশ করা হয়েছে। এসব ঘটনার সমন্বয়ে হিব্রু ভাষার কিছু মাধ্যমে নেতানিয়াহুর অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত ইসরায়েল সরকার বা সংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক সূত্র এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ মুস্তফা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করতে দেশজুড়ে লাখো মানুষ রাস্তায় নেমে এক নজিরবিহীন ঐক্যের প্রদর্শন করেছেন। সোমবার 9 মার্চ বিকেল 3টায় রাজধানী তেহরানের এনকেলাব স্কয়ার সহ দেশজুড়ে বিভিন্ন শহর ও জনপদে অনুষ্ঠিত এই সমাবেশে মানুষের ঢল নামে। নানা বয়স ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নতুন নেতার প্রতি সমর্থন জানায় এবং ইসলামী বিপ্লবের আদর্শ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে। সমাবেশে শিক্ষার্থী, আলেম, ওলামা, বাসিজ সদস্য, দোকানদার, বাজারের ব্যবসায়ী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বুদ্ধিজীবী, গবেষক এবং জুমার নামাজের ইমাম সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের হাতে ইরানের জাতীয় পতাকার পাশাপাশি ইসলামী বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির ছবি এবং নতুন নেতা আয়াতুল্লাহ সাইদ মুস্তফা খামেনির প্রতিকৃতি দেখা যায়। সমাবেশ স্থলে আল্লাহর হাত আমাদের উপর, খামেনিও আমাদের নেতা সহ বিভিন্ন স্লোগান ধ্বনিত হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং 2025 সালের জুনে সংঘটিত 12 দিনের যুদ্ধ, একই বছরের ডিসেম্বরের দাঙ্গা এবং 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চলমান সামরিক আগ্রাসনের নিন্দা জানানো হয়। বিক্ষোভকারীরা জোরালোভাবে ঘোষণা করেন যে ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না এবং শত্রুরা আবারও বড় ধরনের ভুল হিসাব করেছে, যার ফল তারা ইতোমধ্যে পরাজয়ের তিক্ত স্বাদ হিসেবে পেয়েছে। এর আগে 9 মার্চ ভোর রাতে ইরানের এক্সপার্টস অ্যাসেম্বলি আয়াতুল্লাহ সাইদ মুস্তফা খামেনিকে ইসলামী বিপ্লবের নতুন নেতা হিসেবে ঘোষণা করে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের দীর্ঘদিনের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনিও শাহাদাত বরণ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ইরানের ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়ে আনুগত্যের শপথ নিয়েছেন এবং এই মুহূর্তকে ইরানি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। সোমবার প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, নতুন নেতার নির্বাচন আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন এবং এটি ইরানের ভবিষ্যৎকে আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ পথে এগিয়ে নেবে। তিনি বলেন, অ্যাসেম্বলি অব এক্সপার্ট সদস্যদের দৃঢ় ও বিচক্ষণ ভোটের মাধ্যমে এই নির্বাচন ইরানি জনগণের জন্য সম্মান, ঐক্য ও শক্তির নতুন যুগের সূচনা করেছে। প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেন, এই সিদ্ধান্ত ইসলামী সমাজের ঐক্যকে আরও সুসংহত করবে এবং শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। তিনি প্রয়াত নেতা সাইয়েদ আলী খামেনির অবদানের কথা স্মরণ করে বলেন, তার নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হয়েছে এবং সেই অর্জন ভবিষ্যতের অগ্রযাত্রার জন্য শক্ত ভিত তৈরি করেছে। পেজিশকিয়ান আশা প্রকাশ করেন যে মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান টেকসই স্বাধীনতা, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি এবং সামগ্রিক উন্নয়নের উজ্জ্বল দিগন্তে পৌঁছাবে। তিনি বলেন, জাতীয় ঐক্য, সামাজিক ন্যায় বিচার ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে ইরান উন্নয়নের সুফল ভোগ করবে। প্রেসিডেন্ট আরও বলেন, ইতিহাস জুড়ে ইসলামী ইরান নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে গেছে এবং জনগণের প্রজ্ঞা, বিশ্বাস ও অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে কঠিন বাধা অতিক্রম করেছে। তিনি উল্লেখ করেন, ইরানের মেধাবী তরুণ, দক্ষ ব্যবস্থাপক ও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সক্ষমতা কাজে লাগিয়ে দেশ বর্তমান সংকট মোকাবেলা করবে। একই সঙ্গে তিনি ইসরায়েলি আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, শহীদ নেতার রেখে যাওয়া কৌশলগত ভিত্তি, ইরানি জাতির প্রতিরোধ এবং সশস্ত্র বাহিনীর দৃঢ়তার মাধ্যমে দেশ অগ্রগতি অর্জন করবে। ইরানের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দেশটির সশস্ত্র বাহিনী নবনিযুক্ত ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনির প্রতি আনুষ্ঠানিকভাবে আনুগত্য ঘোষণা করেছে। আয়াতুল্লাহ মুস্তফা খামেনিকে নতুন নেতা হিসেবে নির্বাচনের পর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা কাউন্সিল, আইআরজিসি কুদস ফোর্স সহ ইরানের অন্যান্য সামরিক বাহিনী পৃথক বিবৃতিতে তার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ও আনুগত্য প্রকাশ করে। এসব বিবৃতিতে বলা হয়েছে, নতুন নেতৃত্বের প্রতি এই আনুগত্য শুধু সামরিক বাহিনীর আনুগত্যের প্রকাশই নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের আদর্শ, মূল্যবোধ এবং বিপ্লবের লক্ষ্য রক্ষায় তাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে বিবৃতিগুলোতে উল্লেখ করা হয় যে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধের মুখে ইরান যখন একটি সংকটপূর্ণ সময় পার করছে, তখন এই নেতৃত্ব পরিবর্তন দেশের জাতীয় নিরাপত্তা রক্ষা এবং ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করছে। গত 9 মার্চ ভোরে ইরানের বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অব এক্সপার্টস আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনিকে ইসলামী বিপ্লবের নতুন নেতা হিসেবে নির্বাচিত করে। এর আগে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইসলামী বিপ্লবের দ্বিতীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি শহীদ হন বলে জানানো হয়। তিনি 1989 সালে ইমাম খোমেনির মৃত্যুর পর থেকে টানা 37 বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাদের বিবৃতিতে ইমাম খামেনি ও হামলায় নিহত অন্যান্য ব্যক্তিদের প্রতি গভীর শোক প্রকাশ করে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই হামলাকে নৃশংস আগ্রাসন হিসেবে নিন্দা জানায়। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইসলামী বিপ্লবের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান যে সশস্ত্র আগ্রাসনের মুখোমুখি হয়েছে, সেই প্রেক্ষাপটে নতুন নেতার দায়িত্ব পালন করতে অসাধারণ সাহস, দৃঢ়তা ও আত্মত্যাগের প্রয়োজন হবে। নিজের অভিনন্দন বার্তায় পুতিন উল্লেখ করেন, এই গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। তবে তিনি আশা প্রকাশ করেন যে নতুন নেতা দেশের স্থিতিশীলতা ও জনগণের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ফ্রান্সকে সতর্ক করে বলেছেন, ইরানের ওপর হামলাকারীদের পক্ষে কোনো ধরনের পদক্ষেপ নিলে তা চলমান সংঘাতে সরাসরি অংশগ্রহণ হিসেবে বিবেচিত হবে। রোববার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক টেলিফোন আলাপের সময় তিনি এই সতর্কবার্তা দেন। আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত অবৈধ যুদ্ধের পরিপ্রেক্ষিতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পেজিশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার মাঝেই দ্বিতীয়বারের মতো ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের উপর অবৈধ হামলা চালিয়ে
চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি অভিযোগ করেন এসব হামলায় স্কুল, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর মতো বেসামরিক লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইরান যেসব পদক্ষেপ নিচ্ছে তা আন্তর্জাতিক আইনের আলোকে আত্মরক্ষার অধিকার প্রয়োগের অংশ। তিনি সতর্ক করে বলেন, অন্য কোনো দেশ, ফ্রান্স সহ যদি হামলাকারীদের পক্ষে আক্রমণাত্মক বা প্রতিরক্ষামূলক কোনো সহায়তা দেয়, তবে তা সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার শামিল বলে গণ্য হবে। এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল ও উত্তেজনাপূর্ণ করে তুলবে বলেও তিনি উল্লেখ করেন। পেজেশকিয়ান আরও বলেন, ইরানের সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। অন্যদিকে ম্যাক্রো ইরানি বেসামরিক নাগরিকদের প্রাণহানিতে দুঃখ প্রকাশ করেন এবং বলেন, ফ্রান্স এসব হামলাকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করে না। তিনি আরও স্পষ্ট করেন যে চলমান সংঘাতে ফ্রান্সের কোনো সম্পৃক্ততা নেই। দুই নেতা এ সময় কনসুলার বিষয়েও আলোচনা করেন, যার মধ্যে দুই দেশের নাগরিকদের আটক সংক্রান্ত বিভিন্ন ইস্যু অন্তর্ভুক্ত ছিল। কথোপকথনে উভয় পক্ষই কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার গুরুত্বের উপর জোর দেন এবং পরিস্থিতি আরও অবনতি না ঘটানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কুর্দি প্রশ্নটি বহু পুরনো ও জটিল। বিশ্বের অন্যতম বৃহৎ জনগোষ্ঠী এই কুর্দিরা, কিন্তু স্বাধীন কোনো রাষ্ট্র নেই তাদের। তুরস্ক, ইরাক, সিরিয়া আর ইরান মিলিয়ে প্রায় 3 কোটি কুর্দির বাস। এই বিশাল জনগোষ্ঠী আর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য নিয়েও তারা কখনো স্বাধীন রাষ্ট্র গড়তে পারেনি। উল্টো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেকটা সংখ্যালঘু হিসেবে টিকে আছে তারা। ইরানে আগ্রাসন চালানোর পর এই কুর্দিদের নিয়ে নতুন খেলায় মেতেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কুর্দিদের ফাঁদে ফেলে ইরানে অস্থিরতা তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র, কিন্তু এতে কুর্দিরা আরো বেশি বিপর্যয়ের মুখে পড়তে পারে। প্রায় 90 লক্ষ কুর্দি বাস করছে ইরানে। মূলত ইরাক আর তুরস্ক সীমান্ত ঘেঁষা পশ্চিমের পাহাড়ি অঞ্চলে তাদের বসবাস। এর মধ্যে পড়েছে কুর্দিস্তান, কেরামানশাহ আর পশ্চিম আজারবাইজানের খানিকটা অঞ্চল। তেহরানের কেন্দ্রীয় সরকারের সাথে কুর্দি গোষ্ঠীগুলোর সম্পর্কের টানাপোড়েন অনেক আগে থেকেই চলে আসছে। সেই রাজতন্ত্রের যুগ থেকে নিয়ে ইসলামী প্রজাতন্ত্রের যুগেও বিভিন্ন সময়ে বিক্ষোভ করেছে তারা। সশস্ত্র বিদ্রোহের চেষ্টাও করা হয়েছে, তবে শক্তির ভারসাম্য সবসময় ইরান রাষ্ট্রের পক্ষেই ছিল। সেই চিত্রটা এখনও বদলায়নি। ইরান মার্কিন জায়নবাদী যুদ্ধের মধ্যে এখন নতুন জল্পনার বাতাস পেয়েছে। ইরানকে চাপে রাখতে কুর্দিদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে আমেরিকা। কুর্দিদের কিছু উপদলকে ইরানের ভেতরে স্থল অভিযানের জন্য উস্কানি দিচ্ছে ওয়াশিংটন। তাদের এই কৌশল অবশ্য নতুন কিছু নয়। গত কয়েক দশক ধরে আমেরিকা কুর্দিদের কার্ড হিসেবে ব্যবহার করছে। তাদের দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কুর্দিরা যেহেতু বেশ কয়েকটি দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই দর কষাকষির জন্য তাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন। তবে এই কৌশলের পেছনে রয়েছে ভয়াবহ ইতিহাস, লুকিয়ে আছে ঝুঁকি। আমেরিকার সাথে লেনদেনের তিক্ত অভিজ্ঞতা রয়েছে কুর্দি নেতাদের। তাদের অনেকেই জানে আমেরিকার প্রতিশ্রুতি মানে হলো প্রয়োজন ফুরালে বিশ্বাসঘাতকতা। ওয়াশিংটনের প্রতি এই গভীর অবিশ্বাসের পেছনে রয়েছে ঐতিহাসিক কারণ। দশকের পর দশক ধরে এই নজির গড়ে গেছে আমেরিকা। প্রথম বড় বিশ্বাসঘাতকতা করেছিল তারা 1975 সালে। ইরাকের কুর্দি বিদ্রোহীদের আশ্বাস দেওয়া হয়েছিল যে বাগদাদের বিরুদ্ধে লড়াইয়ে পূর্ণ সমর্থন দেবে আমেরিকা। কিন্তু আমেরিকার রাজনৈতিক সমীকরণ যখন বদলে গেল, তাদের স্বার্থ যখন অন্যদিকে মোড় নিল, তখন হঠাৎ করেই কুর্দিদের ওপর থেকে হাত তুলে নিল ওয়াশিংটন। খুব সহজেই তখন ইরাকি বাহিনীর কাছে হার মানতে হলো কুর্দিদের। ঘরবাড়ি ছাড়া হলো হাজার হাজার কুর্দি। কুর্দিরা আরেকটি ভয়াবহ ঘটনার সাক্ষী হলো 1988 সালে। সাদ্দাম হোসেনের বাহিনী হালাবজা শহরে কুর্দি বেসামরিক নাগরিকদের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করে। এই বর্বর ঘটনার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া তেমন ছিল না বললেই চলে। কুর্দিরা আজও মনে রেখেছে আমেরিকা তখন সেই গণহত্যা বন্ধে প্রায় কিছুই করেনি। কুর্দিদের রাজনৈতিক স্মৃতিতে এই ঘটনা দগদগে ক্ষত হয়ে আছে। একই ইতিহাসের পুনরাবৃত্তি হয় 1991 সালের উপসাগরীয় যুদ্ধের পর। কুয়েত আক্রমণের পর সাদ্দামের বিরুদ্ধে বিদ্রোহ করতে কুর্দিদেরকে উস্কে দিয়েছিল আমেরিকা। কুর্দিরা ভেবেছিল এবার হয়তো পাশে থাকবে ওয়াশিংটন, কিন্তু ইরাকি বাহিনী যখন কঠোর হাতে বিদ্রোহ দমন শুরু করলো, তখন চুপসে গেল আমেরিকার আশ্বাস। ইরাকি বাহিনীর হাতে তখন একাই মার খেয়েছে কুর্দি যোদ্ধা আর সাধারণ মানুষ।
2017 সালে ইরাকের কুর্দিস্তানে স্বাধীনতার প্রশ্নে গণভোট হয়। তখনও আমেরিকার চরম উদাসীনতা দেখেছে কুর্দিরা। কিছু পশ্চিমা শক্তি পরোক্ষভাবে গণভোটের পক্ষে কথা বলেছিল, কিন্তু ইরাকি বাহিনী যখন কৌশলগত গুরুত্বপূর্ণ কিরকুক শহর পুনরুদ্ধারে নামে তখন হাত গুটিয়ে নিয়েছিল আমেরিকা। কুর্দিদের রক্ষায় কোনো হস্তক্ষেপই তারা করেনি। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করে যে অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিয়েছিল কুর্দিরা, তার প্রায় অর্ধেকই তারা হারিয়ে ফেলে। 2019 সালে সিরিয়ার যুদ্ধেও একই চিত্র দেখা গেছে। কুর্দি বাহিনী সেখানে আমেরিকান সেনাদের সাথে মিলে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। শহীদ হয়েছিল তাদের অসংখ্য যোদ্ধা। কিন্তু তুরস্ক যখন সিরিয়ার কুর্দি অঞ্চলে সামরিক অভিযান শুরু করে তখন হঠাৎ করেই সীমান্ত থেকে সরে যায় মার্কিন বাহিনী। তুরস্কের আক্রমণের মুখে অরক্ষিত হয়ে পড়ে কুর্দিরা। তারা আরও একবার বুঝতে পারে আমেরিকার বন্ধুত্ব ঠুনকো, তারা কেবল নিজেদের স্বার্থই বোঝে। এইসব ঘটনা কুর্দি নেতাদের মধ্যে গভীর সংশয় তৈরি করেছে। তারা ভালো করেই বোঝেন বড় শক্তিগুলো স্বল্পকালীন কৌশল হিসেবে তাদেরকে ব্যবহার করছে। যখনই ভূ রাজনৈতিক অগ্রাধিকার বদলে যায় তখনই সহযোগীদের ছুঁড়ে ফেলে তারা। এখন নতুন করে আবার ইরানি কুর্দিদের উস্কানি দিচ্ছে ওয়াশিংটন। যদিও কুর্দি নেতারা জানেন ইরানের মতো শক্তির সঙ্গে সংঘাতে জড়ানো তাদের জন্য আত্মঘাতী হবে। কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক আর নিরাপত্তা বাহিনী মোতায়েন করে রেখেছে ইরান। অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবেলার ক্ষেত্রে কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে ইরানের। তাদের নিরাপত্তা ব্যবস্থা বারবার প্রমাণ করেছে যে দেশের ভেতরে যে কোনো সশস্ত্র আন্দোলন দমনে তারা সক্ষম। কুর্দি প্রদেশগুলোতে ছোটখাটো বিক্ষোভ বা বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দেখা দিলেও তা কখনোই রাষ্ট্রের স্থিতিশীলতাকে সংকটে ফেলতে পারেনি। কৌশলগত দিক থেকে এখন অনেক বেশি সুবিধার জায়গায় রয়েছে ইরান। কুর্দি মিলিশিয়াদের তুলনায় ইরানের সামরিক শক্তি বহুগুণ বেশি। ইরানের হাতে রয়েছে আধুনিক বিমান বাহিনী, ভারী অস্ত্রশস্ত্র আর দুর্ভেদ্য সীমান্ত সুরক্ষা ব্যবস্থা। অন্যদিকে কুর্দি যোদ্ধারা মূলত ছোট ছোট গেরিলা ইউনিটের উপর নির্ভরশীল। তাদের কাছে আধুনিক ভারী সমরাস্ত্র তেমন নেই। ইরাক সীমান্ত এলাকা থেকে ইরানের ভেতর ঢুকে হামলা চালানো কুর্দিদের জন্য অসম্ভব একটি কাজ, কারণ ইরানের তাৎক্ষণিক আর বিধ্বংসী পাল্টা হামলার মুখে পড়তে হবে তাদের। এই ধরনের হুমকিকে তেহরান কতটা গুরুত্ব দেয় সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় সেটা স্পষ্ট হয়েছে। ইরান সরকার কঠোর সতর্কবাণী দিয়েছে, তাদের ভূখণ্ডে হামলার জন্য কোনো ঘাঁটি ব্যবহার করা হলে সেখানে সরাসরি আঘাত হানা হবে। ইরাক সীমান্তের কাছে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানে তারা এরই মধ্যে হামলা করেছে। তেহরানের বার্তা পরিষ্কার, যে কোনো বিদ্রোহী তৎপরতা কঠোর হাতে দমন করা হবে। আঞ্চলিক রাজনৈতিক সমীকরণও কুর্দিদের পক্ষে নেই। তুরস্ক তাদের সীমান্তের কাছে কুর্দিদের উত্থানের ঘোর বিরোধী। গত কয়েক বছর ধরে আঙ্কারা কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়েছে। কুর্দিদের অনেককে তারা সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা দিয়েছে। তুর্কি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন ইরানে কুর্দি সশস্ত্র তৎপরতা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। কুর্দিরা তাই ইরানের বিরুদ্ধে নামলে আঞ্চলিক কোনো সমর্থন পাবে না। এমনকি ইরাকের কুর্দি কর্তৃপক্ষ এই সংঘাতে জড়াতে অনিচ্ছুক। তারা স্পষ্টই বলেছে যে ইরাকের মাটি ব্যবহার করে প্রতিবেশী কোনো দেশে হামলা চালানো উচিত নয়, কারণ ইরান পাল্টা হামলা চালালে পুরো ইরাক বড় যুদ্ধে জড়িয়ে পড়বে। কঠিন বাস্তবতায় কুর্দিদের সামনে হিসাবটা এখন খুবই জটিল। আমেরিকার সমর্থন নিয়ে ইরানের বিরুদ্ধে মাঠে নামার মানে হলো নিজেদের অস্তিত্বকে চরম ঝুঁকিতে ঠেলে দেয়া। কুর্দিদের ঘরবাড়ি এলাকাগুলো ইরানের ঠিক পাশেই। সংঘাত বাড়লে কুর্দি বেসামরিক মানুষই প্রথম বলির পাঠা হবে। তাছাড়া কুর্দিরা এটাও জানে যে আমেরিকার সম্পৃক্ততা যে কোনো সময় নাই হয়ে যেতে পারে। অতীত ইতিহাস এই আশঙ্কাকে আরও জোরালো করেছে। কুর্দিদের অনেকেই এমন পরিস্থিতিতে পড়তে চায় না যেখানে একদিকে তারা ইরানের মতো শক্তির মুখোমুখি হবে, অন্যদিকে স্বার্থ ফুরালে পিছন থেকে সরে যাবে আমেরিকা। ইরানের জন্য কুর্দি মোকাবেলা এখন কঠিন কিছু নয়। কয়েক দশক ধরে তারা বাইরের চাপ, নিষেধাজ্ঞা এবং গোপন তৎপরতা মোকাবেলা করে আসছে। এত বাধার মধ্যেও ইরানের অভ্যন্তরীণ সংহতি মরেনি। যখনই কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপের চেষ্টা করেছে, ইরানি জাতীয়তাবাদ আরও শক্তিশালী হয়েছে। এই বাস্তবতায় কুর্দিদের দিয়ে ইরানকে অস্থিতিশীল করার ভাবনাটা অবাস্তবই মনে হবে। তারা হয়তো ছোটখাটো হামলা বা প্রতীকী কিছু অভিযান চালাবে, কিন্তু ইরানের মতো একটা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা তাদের পক্ষে একেবারে অসম্ভব। এই জন্য যে বিপুল পরিমাণ সম্পদ আর সুরক্ষা দরকার তা বাইরের কোনো দেশ দিতে পারবে না।
কুর্দি প্রশ্নটি আজও ভূ রাজনৈতিক বাস্তবতার চাপে পিষ্ট হচ্ছে। তারা স্বায়ত্তশাসন আর স্বীকৃতির লড়াই চালিয়ে যাচ্ছে সত্য, কিন্তু একই সাথে বড় শক্তিগুলোর খেলার ঘুঁটি হয়ে উঠছে বারবার। ইতিহাস বলছে বড় শক্তির সাথে এই ধরনের আঁতাত কুর্দিদের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনেনি। প্রতিটি নতুন সংকটে পুরনো প্রতিশ্রুতিগুলোর কথা সামনে আসে, যেগুলো কখনোই মেটানো হয়নি। কঠিন অনিশ্চয়তার এই সময় কুর্দি নেতাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কি আবারও সেই প্রতারক শক্তির উপর ভরসা করবে যারা তাদেরকে বারবার বিপদে ফেলে পালিয়েছে? এই সুরাহা করতে না পারলে আবারও নতুন বিপর্যয় অপেক্ষা করছে তাদের জন্য, আর এই বিপর্যয় হবে অতীতের চেয়ে অনেক বেশি বড়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।